সকাল 5:30টায় ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে সংসারের কাজ, জলখাবার, দুপুরে রান্নাবান্না করে যেভাবে নিজের যত্ন করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা শুরুটা করলাম বিছানা গোছানো দিয়ে। একদম 5:30টার দিকে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। 5টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে হচ্ছে 5:30টা থেকে তোমাদের সাথে শুরু করলাম কাজকর্ম। কারণ গরমের মধ্যে না একটু সকাল সকাল উঠে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজকর্মগুলো যেরকম তাড়াতাড়িও হয় আর গরমটাও কিন্তু খুব কম লাগে। আর তার মধ্যে যে পরিমাণে গরম পড়েছে তাতে কাজ করতে তো প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তার মধ্যে বাড়িতে দুটো ননদ এসছে, তারাও অনেকটাই আমাকে হেল্প করে দিচ্ছে গরমের মধ্যে। বাড়িতে লোকজন থাকলে একটু তো কাজের চাপটা বাড়ে, তাই না? আর সব কিছু তো একটু সময় লাগে বা একটু বেশি করতে হয়, কিন্তু ওই দিদিরা কিন্তু আমাকে অনেক কাজেই কিন্তু হেল্প করে দিচ্ছে। তো দিদিরা তো অনেক দিন আগেই এসছে, মানে একটা দিদি তো আজকে থেকে, মানে আজকে রবিবার যেহেতু আজকে 10 দিন হলো এসছে, আর একটা দিদি 4 দিন হলো এসছে। তো ওরা কিন্তু আজকে দুজনেই চলে যাবে। তো আমরা বলছিলাম আর 2-1 দিন থেকে যেতে, কিন্তু দিদিরা বলছে অনেক দিন হলো আর থাকা যাবে না, বলতে পারো এক প্রকার জোর করে কিন্তু ওরা আজকে চলে গেল। তো যাবে সেই বিকেলবেলা, এখনও আছে। তো সকালবেলা উঠে তো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি, আর ওই দিদিরাও উঠে গেছে, মানে একটা দিদি উঠেছে, একটা দিদি একটু দেরি করে ওঠে, কারণ হচ্ছে ওর হচ্ছে আবার একটু ওষুধ খায়, তো ওর হচ্ছে সেজন্য ঘুম ভাঙতে একটু সময় লাগে। আসলে দিদিটার সুগার আছে, তো সেই জন্য একটু ঘুম ভাঙতে সময় লাগে দিদির, তো একটু দেরি করে ওঠে। একটা দিদি একটু সকাল সকালই উঠে পড়ে। তো যাই হোক, এদিকে দেখো সংসারের কাজকর্ম করছে, আর এই যে দেখতে পাচ্ছ ওষুধগুলো সরাচ্ছি। মানে 3টে বোতল দেখতে পেলে, মানে 2টো বোতল, একটা হচ্ছে প্যাকেটে। তো এর আগে তো রক্ত পরীক্ষা করেছিলাম, আমার একটু থাইরয়েড ধরা পড়েছে, তো সেই জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি। তো সেই ডাক্তারই ওষুধ দিয়েছে, তো খুব একটা মানে একটু বেড়েছে সামান্য, তো ভাবলাম যে শুরু থেকে ডাক্তারটা দেখাই, তাহলে ভালো হবে অনেকটা বাড়ার আগে। তো সেই জন্য ডাক্তার দেখিয়ে কিন্তু ওষুধ আনা হয়েছে। তো এখন ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি, আর এই যে ঘর বাড়িগুলো ঝাড় দেওয়ার সময় কী বলবো, এত পরিমাণে চুল, আর আমার এত চুল ওঠে। তো তোমরা অবশ্যই আমাকে একটা জিনিস জানিও যে কি মাখলে মাথায়, যে মানে কোন তেল বা কিছু তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও, যে চুল পড়া বন্ধ কীভাবে হবে। এত চুল ওঠে, মানে চুল উঠে উঠে পুরো মাথা বলতে পারো খালি হয়ে গেছে, অর্ধেক চুল উঠে গেছে, অর্ধেকের হয় বলতে পারো বেশি চুল উঠে গেছে। এত চুল ওঠে প্রত্যেকটা দিন, যখনই চিরুনি করি এত চুল ওঠে না, এত মায়া লাগে জানো, কখনো কখনো চিরুনি করি না, ওভাবেই থেকে যায়। প্রচণ্ড কষ্ট হয় ঝাড় দেওয়ার সময়, এতগুলো করে বেরোয়। যখন চুল চিরুনি করি তখন তো অনেকগুলো করে ফেলি, তারপরে অনেক সময় নিচে পড়ে, সেগুলো হাত দিয়ে ফেলে দিই, তারপরেও না ঝাড় দেওয়ার সময় এত চুল বেরোয়। তো তোমরা কিন্তু যদি কেউ জেনে থাকো যে কিভাবে চুল পড়া বন্ধ হবে, তো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আমার তো প্রচণ্ড কষ্ট হয় জানো তো, চুলগুলো দেখলে এইভাবে যদি উঠতে থাকে তাহলে কবে যে ন্যাড়া হয়ে যাব সত্যি মানে বুঝতে পারি না। সামনে থেকে তো চুল উঠে উঠে পুরো কপালটাই বড় হয়ে যাচ্ছে, আর সামনে থেকে মনে হয় যেন বেশি চুল উঠে। তো দেখো দুই দিদি কিন্তু উঠে পড়েছে, একটা দিদি উঠে পড়লো, উঠে বাইরে আসলো। তো বাবানের পাপা নিয়ে এসে এই যে অনেকগুলো কচুর শাক, তো দিদিরা বলছিল কচুর শাক রান্না করতে, তো আজকে কচুর শাক রান্না হবে। তো বাবানের পর অনেকগুলো কচু শাক নিয়ে এসছে, তো সেগুলো দিদি কেটে দেবে, আমাকে বললো যে তুমি হচ্ছে এদিকে কাজ করো, আমি হচ্ছে কেটে দিচ্ছি। তো এদিকে দেখো চলো দেখাচ্ছি। তো দিদি দেখো কচু শাক নিয়ে বসে পড়েছে, তো এই দিদি হচ্ছে কচু শাক কেটে দিচ্ছে। তো হচ্ছে আরও কতগুলো আছে, তো আমাকে বললো কি আমাকে সবগুলো দাও, আমি হচ্ছে কেটে দেবো, কিছুটা রান্না করো, এতগুলো তো একবারে রান্না করতে লাগবে না, আর কচুটা মানে কিছুটা ফ্রিজে রেখে দিও, পরে তুমি রান্না করে খেও। আমি তো কচু কাটতে একদমই পারি না, প্রচণ্ড হাত চুলকায়। তো এই দিদিরও হাত চুলকায়, তাও বললো আমি কেটে দিচ্ছি, তোমাকে কাটতে হবে না, আর বেশি করে কেটে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিও, পরে একদিন রান্না করে খেও। তো সেই জন্য সবগুলোই কাটবে, অনেকগুলোই নিয়ে এসছে। তো দিদি বাইরে দিকে কচু কাটছে, আর এইদিকে হচ্ছে আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আর সংসারে যেগুলো প্রতিদিন কাজকর্ম এগুলো তো করতেই হবে, তাই না? তো সেই জন্য আর দিদিরাও করতে চায়, আমি দেই না আসলে, একটু মানে নিজেরও খারাপ লাগে, কারণ আমাদের বাড়িতে কেউ আসলে তাকে দিয়ে কাজ করাতে কারই বা ভালো লাগে। কিন্তু এই দিদিরা না একদমই বসে থাকে না, সঙ্গে সঙ্গে অনেক কাজই করে দেয় আমার, আর ভালোও লাগে, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো প্রত্যেকটা ঘর বাড়ি এখন মুছে নিচ্ছি। আমাদের ঘরটা তো মোছা হয়ে গেল, আর এইদিকে ঘরটা মুছলাম, ওই ঘরে তো দিদিরা থাকছে এখন। তো বাবা এদিকে বসে বসে তাকে হরলিক্স খাচ্ছে। ও সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ সেরে তারপর ও নিজে নিজে হরলিক্স বানিয়ে মানে জলের মধ্যে গুলে বিস্কুট নেবে, তারপরে হচ্ছে খাবে। তো একা একাই সব করতে পারে, দেখো চোখ মুখগুলো কেমন করছে, একা একা খাচ্ছে আর কী যে করে যাচ্ছে ওই।
তো এদিকে ঘর বাড়ি মুছতে মুছতে তো এদিকে বেসিনের এখানটা মুছতে এসে দেখি যে বেসিনটা একটু নোংরা হয়েছে। তো ভাবলাম কি বেসিনটা একবারে পরিষ্কার করে নিই। বেসিনটা পরিষ্কার করে তারপরে এদিকে বেসিনের এই দিকটা মুছতে হবে, বাথরুমের গলিগুলো মুছে তারপরে হচ্ছে অন্য কাজ করব। তো এদিকে সকালবেলা শাশুড়ি মা ঘুম থেকে উঠে পড়েছে, তো ওনাকে বাইরে নিয়ে যাচ্ছে, বাবানের বাইরে বসাবে। সকালবেলা করে একটু বাইরে বসে, যেহেতু একা একা তো তোমরা জানোই বেশি হাঁটাচলা করতে পারে না, তার মধ্যে আবার চোখে দেখে না, দুটো চোখই নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমাদের সবটা করতে হয়। তো সকালবেলা উঠে যে হাত মুখ ধুলো, বাবানের বাবা বাথরুমে নিয়ে গেছিলো, তারপরে চেয়ারটা দিতে হয়, চেয়ারে বসে বসে ব্রাশ করে বাথরুমে গিয়ে, কারণ হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তো না ধরে। তো সেই জন্য স্নানের সময় বা সকালবেলা ব্রাশ করার সময় সবসময় বাথরুমে একটা করে মানে চেয়ার রাখতে হয়। তো স্নানও চেয়ারে বসে বসেই স্নান করে। আমরা হচ্ছে জল ভরে জামা কাপড় দিয়ে বাথরুমে বসিয়ে দিই, তো স্নানটা একা একাই করতে পারে। তো বাবার বাইরে এসে বসালো, কারণ সবাই মিলে বাইরে এসেছি তো, আর গরমে যে গরম পড়েছে আর বাইরে না একটু শিরশির করে হাওয়াও বইছিল। তো সবাই মিলে বাইরে বসে আমরা গল্প করছিলাম। তো এদিকে দেখো দিদি কচু কাটছে, তো তার মধ্যে আজকে অনেক কিছু রান্নাও হবে। আসলে কচু কাটতেও সময় লাগে তাই না, তো দিদির এখনও কাটা হয়নি। এদিকে আমার ঘর মোছা হয়ে গেল। তো আজকে যে কি একটা পাতা বলে আমি ঠিক জানি না, কচুর পাতার মতো অনেকটা দেখতে হয়। তো ওগুলো পাতায় যে পাতাগুলো নিয়ে এসে দেখো, ওই পাতাগুলো মানে বাটা খাওয়া যায়, রসুন কালো জিরে দিয়ে বাটা খায়। তো সেই পাতাগুলো দিদি পরিষ্কার মানে বেছে দিচ্ছে। আর বাবানের বাবা নিয়ে এসে হচ্ছে গন্ধ পাতা, তো গন্ধ পাতা খেতে কিন্তু বেশ লাগে। তো গন্ধ পাতার বড়া হবে। তো এদিকে দেখো আমসত্ত্বগুলো প্রায় শুকিয়ে এসে, আজকে রোদে না শুকিয়ে যাবে, সেদিন দিয়েছিলাম আমসত্ত্বগুলো, তো থালাতেই দিয়েছিলাম, অল্প অল্প করে দিচ্ছি, একবারে বেশি দিচ্ছি না। আর তার মধ্যে হচ্ছে জাল দিতেও অনেকটা সময় লেগে যায়। তো চেয়ারে করে দুটো থালাতেই আমসত্ত্বগুলো দেওয়া হচ্ছে। তো আমসত্ত্ব অনেকটাই প্রায় শুকিয়ে এসে একটুখানি বাকি আছে। তো আজকে না রোদটা পেলে একদম শুকিয়ে যাবে, পরে বিকেলবেলায় কেটে তারপরে ফ্রিজে তুলে রাখবো। তো কয়েকটা তারপরে জামা কাপড় কাচলাম। আমি এদিকে সংসারে মানে আমি যে কাজগুলো করছিলাম মোটামুটি সব হয়ে গেল, বাসি কাজগুলো করে তারপরে হচ্ছে এই যে কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি, কেচে দিয়ে তারপরে হচ্ছে যাবো হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে। তারপরে তো সংসারের কাজকর্ম শেষ নেই, মানে পরপর কাজগুলো আছেই। আর আজকে সারাদিন বলতে পারো রান্নাবাড়ি এটা ওটা করে করে দিনটা শেষ হয়ে গেল। তো সবটাই দেখাবো, তোমাদের সাথে থাকো। তো যাই হোক এদিকে দেখো মোটামুটি জামা কাপড় যে কটা কেচেছিলাম সবটাই মেলা হয়ে গেছে। তো সোজা চলে যাবো এখন ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা দিয়ে তারপরে আবার সকালবেলা জল খাবার আছে। আজকে ভাবছি একটু লুচি করবো, কারণ মটরটা না আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জন্য সেই মটর দিয়ে একটু ঘুগনি করা হবে, কারণ অনেক দিন না জল খাবার খাওয়া হয়নি, মানে সকালবেলা কিছু টিফিন কিছু বানানো হয়নি, কারণ এত বাড়িতে আম আছে। তোমাদের তো একদিন দেখিয়েছিলাম কত আম। তো সেই জন্য প্রত্যেক দিন সকালবেলায় আম মুড়ি খাওয়া হচ্ছে। আর তার মধ্যে প্রত্যেক দিনই বলতে পারো এখন স্কুল চলছে, বাবানের পর দুজনেরই স্কুল চলছে। তো সেই জন্য সকালবেলা তো মানে স্কুলের দিনগুলো আমি কিছু সকালবেলা জলখাবার করি না, যেদিন ছুটির দিন হয় সেদিন করি। তো আজকে যেহেতু রবিবার, বাবানেরও ছুটি, বাবানের পাপারও ছুটি, তো সেই জন্য ভাবলাম কি সকালবেলা উঠে আজকে জলখাবার করি। আর দিদিরাও এসে গরমের মধ্যে একটু লুচিও করেছিলাম, কারণ হচ্ছে এই গরমে তো তেলের জিনিস খাওয়াটাও একদমই ঠিক না। তারপর ভাবলাম দিদিরা এসে তার মধ্যে আজকে আবার চলে যাবে, আর ছুটির দিনও আছে আর অনেক দিন করাও হচ্ছে না, তো সেটা ভেবে আর কি করব। তো আগে এদিকে পুজোটা শেষ করি, পুজোটা দিয়ে তারপরে হচ্ছে যাব। তো গাছে এত ফুল ফুটেছে, তো প্রত্যেকটা গাছ থেকে কম বেশি করে দেখো একদম ঝুড়ি ভরে নিয়েছি ফুলে। আর এদিকে তো টগর ফুলের ফুলগুলো তোলাই হয়নি, কারণ হচ্ছে অনেক ফুলই ছিল আর ঝুড়ি ভরে গেল দেখে আর তুললাম না। তো এদিকে দেখো দিদি বসে গেছে আটা মাখতে লুচির জন্য। তো দিদি বললো আমাকে আটাটা দাও, আমি মেখে দিচ্ছি, তুমি পুজো দাও, তারপর লুচি মানে বানিও। তো সেই জন্য হচ্ছে দিদিকে বসালাম, দিদি আটা মাখছে। তো দিদিকে বললাম কোথায় আটা আছে, তো দিদি নিয়ে নিল, নিয়েই তারপরে হচ্ছে আটাটা মেখে দিচ্ছে। তো এদিকে হচ্ছে পুজোটা শেষ করে তারপর আমি চলে যাব রান্নাঘরে। তো এদিকে ঘরের পুজোটা দিলাম, দিয়ে তারপর চলে আসলাম এই যে তুলসী মন্দিরে, এখানে জল দিয়ে দিয়েছি তুলসী গাছে। প্রত্যেক দিনই তো আমি এভাবেই করি, কারণ হচ্ছে প্রতিদিনই আমি স্নান সেরে ঘরের পুজো সেরে তারপর তুলসী গাছে কিন্তু জল দিতে আসি। জল দিয়ে সোজা চলে এসি রান্নাঘরে। এই যে দেখো রাতেই আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর মটরের পরিমাণটা একটু কম ছিল, তো ভাবলাম কয়েকটা ছোলাও দিয়ে দিই, ছোলাও ছিল। তো সেই জন্য ছোলা আর মটর একসাথেই কিন্তু আমি মানে ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাত ভিজিয়ে রাখলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়, তো সেই জন্য ওটা আমি বসিয়ে দিলাম, ছোলা মটরটা সেদ্ধ হোক। আর এদিকে ঘুগনির জন্য আমি মশলাটা করে নিই। তো এদিকে পেঁয়াজ রসুন যা যা লাগে ঘুগনিতে মশলাতে তাই দিচ্ছি, দিয়ে মশলাটা বেটে নেব, দিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দেবো। তো এইদিকে না মটরটা সেদ্ধ হয়নি, এখনও সময় লাগবে। তো ভাবলাম কি তাহলে ততক্ষণে মশলাটা কষিয়ে রাখি, মশলা কষাতে কষাতে মটরটা আমার সেদ্ধ হয়েই যাবে তাড়াতাড়ি, কারণ মশলা কষাতেও সময় লাগবে। যেহেতু পাশে ফাঁকাই আছে, লুচিটা দিদিকে বললাম কি ঘুগনিটা বসিয়ে নিই, তারপরে লুচিটা বসাবো।
তাহলে এদিকে হচ্ছে গরম গরম লুচিটা খাওয়া হবে, নইলে আগে থেকে লুচি ভেজে রাখলে একদমই ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য বললাম দিদিকে যে আমি ঘুগনিটা বসিয়ে তারপরে হচ্ছে লুচি ভাজবো। এদিকে দিদি বললো যে আমাকে দাও, আমি বেলে দেবো, আর তুমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিও। তো সেই জন্য দিদি ওইদিকে বেলে দেবে আর আমি হচ্ছে সবগুলো মানে মানে ভেজে নেব। তো এদিকে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছিলো। তো দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আর একটু সেদ্ধ আলু ছিল, একদম দিতে ভুলে গেছিলাম প্রথমে। তো এখন মনে পড়লো, তো জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তাও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তো ফুটে উঠবে। তো ঝোলটা কমই দিয়েছি, আসলে ছোটো কড়াইতে করলাম তো বুঝতে পারিনি যে ছোটো কড়াইতে মানে হবে না, বড় কড়াইতে করলে ভালো হতো। তো ছোটো কড়াইতে একটু তেল ছিল আগের দিনের, তো সেই জন্য ভাবলাম তাহলে ওই কড়াইতেই করে নিই। তো যাই হোক এদিকে দিদি বললাম না লুচিগুলো সব মানে বেলে দিয়েছে আর আমি ভেজে ভেজে শুধু তুলছি। আর কালো জিরে দিয়েছে, কালো জিরে লুচিতে দিলে কিন্তু খেতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক কিছু দিদিভাইদের কমেন্ট পড়িনি। আর দুষ্টু মিষ্টি দীপ চ্যানেল থেকে বলেছে দিদিভাই আমি তোমার ছোট্ট সাবস্ক্রাইবার, প্লিজ আমার নামটা নিও তোমার ভিডিওতে। হ্যাঁ গো দিদিভাই তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। তো দুলুমণি চ্যানেল থেকে বলেছে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, লাইক করি, কিন্তু কখনো কমেন্ট করা হয়নি, আজকে প্রথম কমেন্ট করলাম, আমার নামটা নিয়েও ভালো লাগবে। তো থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বলেছো, অবশ্যই তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। তো দেখো আর বেশি নেই, কয়েকটা লুচি আছে, ওইদিকে আমি ভাত চাই, এদিকে দেখো এই কটাই বাকি আছে, এই কটাই হচ্ছে বেলে মানে ভেজে নিলেই হয়ে যাবে। আর দিয়ে তো খুব ছোট ছোট করে লুচি বেলছে, আর আমি তো লুচি ভাজলে তোমরা জানোই বেশ বড় বড় করে হচ্ছে আমি লুচি ভাজি, কারণ ছোট ছোট করতে গেলে অনেকটা সময় লেগে যায়, একা একা করি তো, তো সেই জন্য সবসময় তো আমি বড় বড় করে লুচি ভাজি। তো এদিকে লুচি ভাজা সব কমপ্লিট, চলে এসে থালা নিতে, তো ভাবলাম আজকে এই থালাতে করি, সবাই মিলে বসে এই থালাতে বসেই খাওয়া যাবে। তো থালা আর একটা করে বাটি নিয়ে নিয়েছি, ছটা, যেহেতু 6জন মানুষ আমরা এখন, তো 6টা থালাই আছে আমাদের এগুলো, তো 6টা থালা নিলাম আর 6টা বাটি নিয়ে চলে আসলাম। তো এখন এই যে সবাইকে লুচি দিয়ে দিচ্ছি, তো প্রথমে 3টে করে দিয়েছিলাম, তো পরে ভাবলাম কি 4টে করেই দিই, তো সেই জন্য পরে আরেকটা করে আবার দিয়ে দিয়েছিলাম। তো এদিকে শাশুড়ি মা বললো যে আমি 3টেই খাবো, তো শাশুড়ি মাকে 3টে দিয়েছি আর বাবানকে হচ্ছে 3টে দিয়েছি, আর সবাইকে হচ্ছে 4টে করেই দিলাম। তো এদিকে দেখো ঘুগনিটা নিয়ে নিয়েছি, দিয়ে তারপর আমরা সবাই মিলে বসে একবারে খেয়ে নেবো। সবাই মিলে বসে খেলে কিন্তু বেশ লাগে। আর শাশুড়ি মাকে হচ্ছে থালাতেই দিলাম, ওরা বাটিতে খেতে একটু অসুবিধা হয়, তো সেই জন্য থালাতেই দিলাম। তো এদিকে সবাই মিলে এখন বসে যাব, তো এখন বেড়ে নিয়েছে, আর শাশুড়ি মাকে দিলাম ওপরে, যেহেতু উনি নিচে বসলে না উঠতে পারে না, আর টেনে উঠাতে গেলেও ব্যথা পায়, তো সেই জন্য ভাবলাম আমরা কয়জন হচ্ছে নিচে বসে খাই আর ওনাকে টেবিলে দিই। আর আমরা সবাই মিলে তো টেবিলে একসাথে হবেও না, তো সেই জন্য সবাই মিলে বসে গল্প করে করে খাওয়া হবে, তো সেই কারণে হচ্ছে নিচে বসে খাওয়া। আর নিচে বসে খেতে কিন্তু গল্প করে খেতে বেশ লাগে। তো এইদিকে বাবানের পাপাও বসে আর দিদিরাও বসে গেছে। তারপরে সকালে জলখাবার শেষ করে তারপরে কিছুক্ষণ শুয়ে বসেছিলাম, গল্প করলাম, গল্প করে তারপরে চলে আসলাম আবার দুপুরে রান্না করতে। ওইদিকে বাবানের পাপা গেছে মাংস নিতে, তো ভাবলাম তাহলে ততক্ষণে কচুর শাকটা আর বড়াটার জন্য সব কিছু রেডি করি। আর ওই যে একটা কচুর পাতার মতো আছে, মানে যেটাই এখন ভাজা করছি, রসুন কালো জিরে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আর পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমার না একদমই মনে নেই পাতাটার কী নাম, আমার একদমই মনে থাকে না, তো সেই জন্য আমি বলতে পারছি না, তোমরা জানলে জানিও। অনেকটা কচুর পাতার মতো দেখতে, চিকন চিকনই হয় ছোট ছোট। তো যাই হোক আয়ান জারিন চ্যানেল থেকে বলেছে আপু তোমার বাড়িটা খুব ভালো লাগে, আচ্ছা তোমার বাড়িতে কোনো বারান্দা নেই কেন? তো আসলে বারান্দা করা হয়নি সেই জন্য নেই। আর বলেছে যে তোমার বাড়িতে কয়টা ওয়াশরুম? তো আমার বাড়িতে কিন্তু 2টো ওয়াশরুম আছে। তো এদিকে দেখো পাতা মানে ওই কচুর পাতার মতো যেটা দেখতে, আমি নামটা বলতে পারছি না, ওটা রসুন কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি, ওটা ভালো করে বেটে নেব, বাটা খাওয়ার জন্য করা। তারপরে এদিকে ভাবলাম তাহলে কচুর শাকটা বসিয়ে দিই। আর ওই দিদি কিন্তু আমাকে কচুর শাকটা সেদ্ধ করে দিয়েছে, মানে কেটে, তারপরে এদিকে আমি পুজো দিচ্ছিলাম তখন হচ্ছে কচুর শাকটা একদম সেদ্ধ করে আমাকে রেখে দিয়েছিল, মানে সেদ্ধ করে ভাপিয়ে মানে তারপরে জলটা ফেলে রেখে দিয়েছিল, জল ঝরিয়ে দিয়েছিল। তো সেই জন্য আর পরে আমি আর সেদ্ধ করতে হয়নি। তো ভাবলাম বসিয়ে দিয়ে এদিকে বাবার বাবা বাজারেও গেছে। আর কচু শাকটা হতে তো অনেকটা সময় লাগে, কারণ অনেকটা সময় ধরে শুকাতে হয়, একটু জল উঠে, তো একটু শুকনো শুকনো হলে কচু শাকটা খেতে বেশ লাগে। তো বাবানের বাবা বলছিল এর মধ্যে কয়েকটা ছোলা দিও। তো আমি যখন ছোলার মটরটা সেদ্ধ করেছিলাম ঘুগনির জন্য, তখনই সেদ্ধ কয়েকটা ছোলা আমি এবার তুলে রেখেছিলাম, তো সেই জন্য সেই ছোলাটা আমি দিয়ে দিলাম হচ্ছে মানে কচু শাকের মধ্যে। তো অনেকটা সময় লাগবে যেহেতু, তো এটা হোক ততক্ষণ এদিকে আমি বড়ার জন্য করে নিই। তো গন্ধ পাতার বড়া করবো, তো ভাবলাম ডাল দিয়ে করি। তো দেখো ডালটার কাঁচা লঙ্কাটা হচ্ছে আমি বেটে নিয়েছি, আর এই যে দেখো পাতাটাও আমি বেটে নিয়েছি, আর এখন হচ্ছে বেটে নেবো হচ্ছে গন্ধ পাতাগুলো। তো গন্ধ পাতার বড়া খেতে কিন্তু বেশ লাগে, আর তারপরে একটু দেখতে কালো হয় ঠিকই, কিন্তু খেতে কিন্তু বেশ লাগে।
সুলতানা দিদিভাই বলেছে, আপু আজকের ভিডিওটা দেখতে অনেক দেরি হয়ে গেছে, কালকে আমার ছেলে পানিতে পড়ে গেছে, একটু চিন্তায় আছি, তবু সময় করে ভিডিওটা দেখে নিলাম। তো দিদিভাই কী করে বাবু পড়লো অবশ্যই জানিও, আর এখন বাবু কেমন আছে জানিও, আর বাবুকে অনেক ভালোবাসা দিও, আর কেমন আছে কিন্তু জানাতে একদমই ভুলো না। আমারও শুনে প্রচণ্ড খারাপ লাগলো, দিদিভাই একটু দেখে শুনে রাখো। তো যাই হোক, লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা একটা এসি কিনে নেবে, না হলে থাকতে পারবে না গো। তো আমি বাবানের বাবাকে বলেছিলাম, ওই বলছে এসি নিব না, কারণ হচ্ছে কি বাবান তো যেহেতু ছোটো না, ওই তো একবার মানে যদি এসিতে থেকে থেকে অভ্যাস হয়ে যায় তখন তো গরমে স্কুলেও যেতে পারবে না, গরমে বাইরেও বেরোতে পারবে না, থাকতেও পারবে না। সেই জন্য বাবানের বাবা বললো কি আজকে আর এসি মানে আজকে বলতে মানে এবার আর এসি নেবো না, দেখি সামনের বার যদি পারি তখন নেব। তো আরও বলেছে যে প্রিয়াঙ্কা খুব ভালো করেছো, একটা বড় ঝাঁটা কিনে নিয়েছো, খুব কষ্ট হচ্ছিল, ভালো করেছো। তো থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো দেখো এই যে একটা পার্সেল চলে আসলো, এদিকে রান্না করতে করতে একটা পার্সেল চলে আসলো। তো এইদিকে বাবানের বাবা চলে এসে বাজার থেকে মাংস নিয়ে এসে, তো দিদি বললো কি যে তুমি প্রতিদিনই রান্না করে খাওয়াচ্ছ, আজকে যেহেতু চলে যাবো তো তোমাকে রান্না করে আমিই খাওয়াই। তো দিদি মাংস রান্না করছে আর বাকি রান্নাগুলো আমি করলাম। তো এই যে দেখো ফুলগুলো তো তোমাদের দেখিয়েছিলাম আগের দিন ব্লগে। তো যাই হোক, তো আজকে দেখো এটা চলে এসে মানে এটা আমি ওয়াল হ্যাঙ্গিংটা নিয়েছি, তো ওয়ালের সাথে লাগাবো, আর এই ফুলদানি মানে ফুল দুটো হচ্ছে দুটোতে রাখবো। তো সেটা ভেবেই আর কি ফুলের এগুলো নেওয়া, প্লাস্টিকের ফুলগুলো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। তো এইদিকে দেখো মাংসটা নিয়ে এসে বাবানের বাবা পোলট্রির মাংস এনেছে, আর এই যে এই দিদি হচ্ছে রান্না করছে। তো আরেকটা দিদি আছে, ও বলছে যে তুমি হচ্ছে মানে এই দিদি মাংস রান্না করবে আর ওই দিদি হচ্ছে বড়া ভাজবে। তো সেই জন্য ওই দিদি পরে ভাজবে, যেহেতু গরম গরম বড়া না খেলে ভালো লাগবে না। তো যেহেতু রান্নাবাড়ি তাড়াতাড়ি হলো আর লুচি খেয়েছি, তো খুব একটা খিদেও পাইনি, তো সেই জন্য। তো এদিকে দেখো দিদি রান্না করছে হচ্ছে মাংস, আর ওই দিদি কিন্তু আম কাটা শুরু করেছে। তো ভালো একটু আম মাখা খাই। আর আজ তো আম মাখা খেতে খেতে না একটা কথা সবাই বলছো যে অনেক দিন আমাদের বিয়ের যে ভিডিওগুলো আছে ক্যাসেট করা হয়েছিল, তো সেটা আমরা সবাই মিলে বসে দেখব। আর এই দিদিরাও সেই বিয়ের সময় সে 11 বছর হতে চললো, আগে কে কেমন ছিল সবাই এখন যারা যারা ছোট ছিল তারা অনেক বড় হয়ে গেছে, বা এই দিদিরাও তখন বয়সটা কম ছিল। তো সবাই মিলে সেটা নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছিল যে কে কেমন ছিল, কে কী করেছে বিয়ের সময়। আমরা অনেকক্ষণ বসে আম মাখা খাচ্ছিলাম আর হচ্ছে বিয়ের ক্যাসেট দেখছিলাম বসে বসে, জানো তো। তো এদিকে দিদির হচ্ছে মাংস রান্নাটাও হয়ে গেছিলো, তো মাংস রান্না শেষ করে তারপরে হচ্ছে এদিকে দিদি করছিল আম মাখা। তো এদিকে ধনেপাতা দিয়ে কাসুন্দি কাঁচা লঙ্কা দিয়ে আম মাখাটা এত ভালো হয়েছিল, হালকা একটু চিনি দিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো জানো তো আম মাখাটা খেতে। তো ওইদিকে দেখো আম মাখাটা হয়ে যাওয়ার পর তো এইদিকে মাংস রান্নাটাও হয়ে গেছে। তো দিদি এটা কিন্তু আমি নাড়ছি, তো দিদি বললে কি গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দাও তাহলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো গরম মশলাটা দিলাম, দিয়ে তো নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর ওইদিকে আমরা সবাই মিলে বসে আম মাখা খেয়েছি, আর হচ্ছে আমাদের বিয়ের ক্যাসেট দেখা হয়েছে। তো মানে বিয়ের ক্যাসেটটা দেখে তারপর অনেক হাসাহাসি হলো। তারপরে দিদি চলে আসলো বড়া ভাজতে। তো এই যে গন্ধ পাতার বড়া ভেজেছে, এর মধ্যে একটু পোস্ত দিয়েছে, পোস্ত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়ার পর তারপরে যে মানে আম মাখা খাওয়া দাওয়ার পর তারপর বড়াটা ভেজে আমরা সবাই মিলে দুপুরের ভাত খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে দিদিরা শুয়ে আছে, তো ভাবলাম ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে আমরা খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। তো মোটামুটি মানে খেতে খেতে কিন্তু 3টে বেজে গেছিলো, 3টের দিকে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, দুপুরের খাওয়া দাওয়া। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, আশিস ত্রিপুরা, সুপর্ণা সিংহ, দি কিট সোনাই, সুপ্রিয়া ব্লগ, পূজা মল্লিক, কুহেলি মাহাতো, সপলি বিশ্বাস, অঙ্কিতা রান্নাঘর, LS ডেইলি ব্লগ, তো বিউটি বাই রিয়া, শর্মিষ্ঠা দাস, নাজনিস ব্লগ, SS ফ্যামিলি, টুম্পা, সামিয়া, সোনিয়া দেবীর, রূপালী নাথ, দোয়েল ঘোষ ব্লগ, রুমি রানা। তো সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, যারা যারা কমেন্ট করেছো এত এত ভালোবাসা দিয়েছো। তো এইদিকে দিদিরা শুয়ে আছে খাওয়া দাওয়া করে, তো ভাবলাম কি আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তারপর জানো তো পরিষ্কার করে এত গরম লেগে গেছে, তারপরে স্নান করে তো সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দিদিরা হচ্ছে 6টার দিকে তারপরে বেরিয়ে গেল। তো ওরা হচ্ছে বাবানের বাবা গিয়ে তারপর আগিয়ে দিয়ে এসেছিলো, গাড়িতে উঠিয়ে দিলাম। তো খুবই খারাপ লাগছিলো, যেহেতু এতদিন ছিল তো সবাই মিলে ছিলাম, আর তার মধ্যে একা একা থাকি, তো অনেকেই আসলে না বাড়িঘরটা বেশ ভরা ভরা লাগে, কথাবার্তা হয়, গল্প হয়, বেশ কিন্তু ভালো লাগে। তো দিদিরাও ছিল পর না ভীষণ ভালো লাগছিলো, কিন্তু ওরা চলে যাওয়ার পর প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো, কারণ তারপর থেকে তো আমাকে সেই একাই থাকতে হবে। আর ওরা ছিল, বেশ গল্প সল্প হতো, অনেক মজা হতো।
সবাই মিলে একসাথে থাকতে কিন্তু বেশ আমার তো ভীষণ ভালো লাগে। সবাই মানে বাড়িতে কেউ আসলে তো আমার তো খুব ভালো লাগে, কারণ কথা বলার মতো একজন লোক পাই তখন। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে তারপরে যে কাপড় ন্যাকড়াগুলো ছিল রান্নাঘরে, তো সেগুলো সার্ফ দিয়ে ধুয়ে দিলাম, দিয়ে তারপর এখন মেলে দিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করতে, আজকের মতো টাটা।